সাফা শব্দ করে হাসে। নিভ্রর মলার ভঙ্গি দেখে তার হাসি পেয়ে যায়। নিভ্র তাকিয়ে দেখে সে হাসি। হালকা আলোয় সাফাকে অন্ধকারে জ্যোৎস্নার মতো লাগছে। সাফা চোখ সরিয়ে নেয়, জানালার বাহিরে মুখ করে আকাশ দেখে। মেঘলা আকাশ, বৃষ্টি হবে হয়তো। সাফা ভাবতে ভাবতে বড় বড় ফোঁটা পড়া শুরু করে। ঝুম লেগে বৃষ্টি শুরু হয়। নিভ্র সাফার দিকে ঝুঁকে জানালা বন্ধ করতে চায়। সাফা ইশারা করে, তার বৃষ্টি ভালো লাগছে। সাফা জানালা দিয়ে হাত বাহিরে করে। সাফার হাত ভর্তি বৃষ্টির পানি। হাত নাচিয়ে পানি একবার ফেলে তো একবার জমা করে। নিভ্র তাকিয়ে তাকিয়ে সে দৃশ্য দেখে আর মনে মনে আওড়ায়, বাচ্চা সাফারানি। খাওয়া দাওয়ার পালা চুকিয়ে ভিজে সবাই বসে বাসে এসে হাজির। সাফা নিভ্রর জন্য খাবার এনেছে সবাই, কিন্তু সাফা সে তো আবার ঘুম। গাড়ি ছাড়ে কিছুক্ষণের মাঝে নিভ্র আর খেলো না। সাথে সে জানে অভ্র খাবে না। নিভ্র অভ্র একসাথে আছে, এমন অবস্থায় কেউ একজন না খেলে অপরজনও খায় না। সাফা ঘুমের মাঝে নিভ্রর বুকে এসে পড়েছে। নিভ্র হাসলো কিছুক্ষণ। সাফা ঘুমনের আগে বলেছে নিভ্র যাতে তাকে না ধরে। নিভ্র বলেছে ঠিক আছে, কিন্তু সাফা নিজে থেকে তার বুকে এসেছে, তাই কিছু করার নেই। বৃষ্টি পড়ছে এখনো ঝুম ধরে। নিভ্র নিজের ব্লেজার সাফার গায়ে জড়িয়ে দেয় ভালো করে, যাতে ঠান্ডা না লাগে। তারপর আগের মতোই জড়িয়ে নেয় সাফাকে। নিভ্র সিটে মাথা রেখে চোখ সাফার দিকে দিয়ে তাকিয়ে থাকে বহু সময়, যেন এই চাওয়ারই শেষ নেই। সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ শহর। সৌন্দর্যমণ্ডিত প্রকৃতি যেন মানুষকে প্রতিনিয়তই মুগ্ধ করে। পাগল করা প্রকৃতির প্রেমে না পড়ে থাকা যায় না। সবুজ চা বাগান, পাহাড়, নদী, দিগন্ত জোড়ার সবুজ মাঠ, বৃক্ষ, ঝর্ণা, জলাশয়, টিলা, অপরূপ সুন্দর নীলাভ আকাশ, সব মিলে এক অদ্ভুত মায়া জড়িয়ে যাওয়া শহর এই সিলেট। ভ্রমণ পিপাসু মানুষের প্রাণের প্রিয় একটি জায়গা সিলেট শহর। প্রকৃতি জিনিসটাকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছে যে মানুষ চাইলেও মুখ ফিরিয়ে নিতে পারে না। পৃথিবীর খাঁজে খাঁজে তার সৃষ্টির অপরূপ মোহনীয় মায়ায় মানুষ নামের প্রাণী জড়িয়ে যাবে স্বাভাবিক ব্যাপার। প্রাকৃতিক সৌন্দর্য যেন মানুষকে প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকছে তাদের দেখে শিখতে। কতটা সৌন্দর্য নিয়ে তৈরি তারা, তবুও তাদের মাঝে অহংকার, হিংসা নেই, কিছু পাওয়ার অভিমান না আছে তাদের চাহিদা। তারা শুধু উদারতায় বিশ্বাসী, প্রাণ খুলে দিতেই ভালোবাসে। দেওয়ার মাঝেও প্রকৃত সুখ খুঁজে নেয় তারা। মানুষকে নিজেদের সৌন্দর্য দেখিয়ে তারা প্রতিনিয়ত শিক্ষা দিতে চায়। কিসের এত অহংকার, কিসের এত গৌরব তোমাদের মাঝে? দেখো, আমাদের প্রকৃতি থেকে শিখতে ভ্রমণের কথা বলা হয়েছে। গাড়ির ঝাঁকুনিতে সাফার ঘুম ভাঙে। পুনরায় নিজেকে নিভ্রর বাহুবন্দি দেখে সাফা চট করে উঠে বসে। নিভ্রর চোখ কিছুক্ষণ আগেই লেগেছে। সাফা এভাবে ওঠাতে সে একটু বিস্মিত হয়। সাফার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সাফা নিজের ভুল বুঝতে পেরে ছোট করে বলে, সরি, আবার আপনার উপর মরার মতো পড়ে ঘুমানোর জন্য। নিভ্র মুচকি হেসে হাই তুলে। সাফা জানালা দিয়ে মুখ বের করে কিছুক্ষণ নিঃশ্বাস নেয়। কেমন যেন মাতাল করা প্রাকৃতিক সৌন্দর্যের ঘ্রাণ তার নাকে আসছে। ঢাকার ধোয়া, বিষাক্ত বাতাস, বাজে গন্ধের থেকে তারা বহু দূরে প্রকৃতির মুঠোয় বন্দি এখন। সাফা নিভ্রর দিকে তাকিয়ে বলে, আর কত সময় লাগবে? বেশি না, অল্প, চলে এসছে প্রায়। আর একটু গেলেই মেন শহর। মেইন শহরেই আপনাদের বাড়ি? হুম। তাহলে দাদাজান বলেন যে গ্রামের বাড়িতে যাবে, এটা তো শহর। নিভ্র হাসে। সামনে আসা চুলগুলো আঙ্গুল দিয়ে সরিয়ে সবুজ চোখ দিয়ে সাফার দিকে তাকিয়ে মৃদুল আওয়াজে বলল, সহজ ভাষায় বলতে ওটাই। দাদার বাড়ি আগে গ্রামে ছিল, কিন্তু পরে দাদি দিকে জমি কিনে চলে এসছে। বিশাল এরিয়া নিয়ে বাড়ি করেছে। তারপর থেকে এখানে সবাই থাকতো। ঢাকা যাওয়ার পর থেকে এটাকে গ্রামের বাড়িই বলা হয়। ও, সাফা আবার জানালার দিকে তাকায়। অন্ধকার হওয়ায় কিছু দেখতে পাচ্ছে না। গাড়ি থামে এক বিশাল বড় বাড়ির সামনে। সবাই নামে সাফা। সাফা অবাক হয় এটা ভেবে, এরা বডিগার্ড ছাড়া কোথাও যায় না কেন? এদের সাথে ঘুরতে গেলে এই দানবের মতো লোকগুলোকে দেখতে হবে। ভয়ঙ্কর লাগে তার এদেরকে। সবাই কালো জামা পরে, কেমন যেন রোবটের মতো। সাফার গায়ে নিভ্রর ব্লেজার। সাফা খুলে দিতে চায়, নিভ্র নিষেধ করে। বাইরে ঠান্ডা পড়ছে। বিশাল পিতলের দরজা খুলে দেওয়া হলো। সাফা রাফার সাথে কথা বলছে। বাড়ির বাহিরে ভিতরে সবই সুন্দর। সাফা 2 কদম যেতে না যেতেই ঠাস শব্দে সবাই স্তব্ধ। সাফার মুহূর্তেই তার ডান হাত নিজের ডান গালে চলে গেছে। আকস্মিক এমন ঘটনায় সাফা বাকরুদ্ধ হয়ে গালে হাত দিয়ে সামনে তাকায়। ঠাস করে মারা চটটা যেন
গালে লেগে আছে সাফার। সাফা স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে বাড়ির মূল ফটকে। বাড়িতে উপস্থিত সবাই তাকিয়ে আছে, কারো মাথায় কিছু ঢুকছে না। রাফার তো মেজাজ খিচে গেছে, রাগে চোখে তাকিয়ে আছে সে। তারও এখন সামনের ব্যক্তিতে একটা কষিয়ে চড় দিতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে দিবে না। তীব্র ফোনে কথা বলতে বলতে ঘরে ঢুকে। এত গভীর রাতে একজন রোগীর অবস্থা খারাপ হয় তাকে কল করা হয়েছে। নিব্র নানা ইনফরমেশন দিচ্ছে আর বাড়ির মূল ফটকে দাঁড়ায়। বাড়ির মানুষগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখে নিব্র থমকায়। ফোন পকেটে ঢুকাতে ঢুকাতে একবার চারপাশে তাকায়। সবার থমথমে ভাব দেখে সে একটু অবাক হয়। চারপাশের পরিবেশ বোঝার চেষ্টায় আছে সে। নিভ্র চোখ ছোট করে সাফার দিকে তাকায়। গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নিভ্র তাকে বিচলিত দেখাচ্ছে। মুহূর্তে তার মুখের ভাবমূর্তি পরিবর্তন হয়। রাফা নিভ্রর মুখের অবস্থা দেখে মনে মনে বেশ খুশি হয়। তার ভাবতে ভালো লাগছে সামনের ব্যক্তির অবস্থা এখন কেমন হবে। রাফা কিছু বলতে যাবে, তার আগেই সামনের ব্যক্তির রাগে ফসফস করতে করতে আবার হাত তুলে থাপ্পড় মারার জন্য। কিন্তু আগেরটা দিতে পারলেও এবার ভুল মানুষের সামনে একই সাহস দেখাতে গিয়ে তার নিচের গালে হাত চলে গেছে। সাফা দুহাতে মুখ ঢেকে রাফার দিকে মুখ ঘুরিয়ে নেয়। রাফা দুহাতে সাফাকে জড়িয়ে নেয়। নিভ্র যেন হঠাৎ করেই রাগ হুক করে বেড়ে গেছে। সামনের ব্যক্তির হাত পেছনে নিয়ে ঠাটিয়ে একটা গাল লাল করা চড় বসিয়ে দেয় গালে। রাফা না চাইতে একটু শব্দ করে হেসে নিজেকে দমিয়ে নেয়। সাফা ভীতু চোখে হাতের মাছ থেকে তাকায়। সে বুঝতেই পারছে না এখানে কি হচ্ছে, তবে তার মনে হচ্ছে চড় কম্পিটিশন হচ্ছে। মনে মনে বলে তাকে দিয়েই কেন শুরু হলো। থাপ্পড় জিনিসটা তার মোটেও পছন্দ না। এর চাইতে কয়েকবার মাথা ফাটালেও তার এত খারাপ লাগে না যতটা থাপ্পড়ে লাগে। সাফার মুখশ্রী লাল হয়ে ওঠে, চোখে জমে অসংখ্য কান্না। নিভ্র হাত ছেড়ে নিজের পকেটে গুজে শটাং হয়ে দাঁড়িয়ে পড়ে। গার্ডসদের ব্যাগ নিতে ইশারা করে। তার ভাব দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। অব্র দরজার দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে হাত গুজে সব দেখছে। তার মুখ দেখে মনে হবে মজা লুফে নিচ্ছে। অব্র বিড়বিড় করে বলে, বেশ হয়েছে, আর একটা দিলে ভালো হবে, অসভ্য মেয়ে একটা। অব্র মনে মনে খুশি হয়। নিভ্র তার চেয়ে বেশি কেয়ারিং। হয়তো নিভ্রর মতো সে পারত না। তুমি আমাকে মারলে নিভ্রজান? সামনের ব্যক্তির কথায় সাফাত চট করে তাকায়। এই মেয়ে বলে কি? জান মানে কি? সাফাত চোখ জল করে ওঠে। সবার মুখের দিকে তাকিয়ে চাই করে। নিভ্র স্বাভাবিক গলে বলে, তুমি সাফাকে মেরেছো কেন মাহি? মাহি এবার রাগ দেখিয়ে বলল, দেখো, এত রাতে আমার টমি খেতে চেয়েছে, আর এই মেয়ে তার খাবারে পা দিয়ে দিয়েছে। থাপ্পড় তো কম হয়ে গেছে, আরো কয়েকটা দিতে ইচ্ছে করছে। অসভ্য মেয়ে। নিভ্র সারা শরীরে যেন রাগে রিরি করে ওঠে। কুকুরের খাবার জন্য সাফার গায়ে হাত দিবে আর দরজার সামনে খাবার দিবে, এটা কেমন কথা? নিভ্র আর একটা চড় মারতে যাবে, আগেই অব্র হাত ধরে নেয়। বড় মাকে নিভ্র প্রচণ্ড সম্মান এবং ভালোবাসে। তা না হলে এই মেয়ের কি যে হাল করতো বলার বাহিরে। নিভ্র রাগে ফসফস করে এবার বলল, তাই নাকি? তবে আমাকে দাও থাপ্পড়। বলেই নিচের প্লেটে পা দিয়ে দেয়। সাফা হতভম্ব। কি হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছে না। আর এই মেয়ে কি পাগল নাকি? কুকুরে খাবারের জন্য মানুষকে মারবে? সাফা বিস্ময়ের সাথে রাফার দিকে তাকায়। রাফা কানের কাছে ফিসফিসিয়ে বলে, কি বলেছিলাম? একটা নেকড়ে আছে বলেছিলাম না? এটাই সেই নেকড়ে। পড়ে পড়ে দেখো কি করে, আর শয়তান একটা। সাফা চোখ বড় বড় করে তাকায়। এটা হলো নেকড়ের রহস্য। এই মেয়েকে সাফার নেকড়ের চাইতেও ডেঞ্জারাস মনে হচ্ছে। মাহি এবার নিভে যায়। গাল থেকে হাত নামিয়ে বলে, তুমি আর ও কি এক নাকি? আলাদাও না, ওর সাথে লাগতে যাবে না, দূরে থাকবে। ও তোমার ধাঁচের মেয়ে না, আলাদা। তাই ওর সাথে তোমার এসব বাজে ব্যবহার দেখাবে না, তাহলে ভালো হবে না। নিভ্র দাঁতে দাঁত চেপে কথা বলার ধরন দেখে মাহি অবাক। এতটা কিসের দরদ? মাহি এবার নোকামে শুরু করে। নিভ্র যেন জানতো এমনটাই করবে, তাই চোখ বাঁকিয়ে সাফার গাল পর্যবেক্ষণ করছে। মাহি নেকা সুরে বলল, আরে নিভ্রজান, আমি ওকে মারতে চেয়েছি নাকি? তুমি তো জানো আমার টমি কতটা প্রিয়, তাই এমনটা রাগে করেছি। তুমি রাগ করলে? আচ্ছা যাও, সরি মেয়ে। সাফার দিকে তাকিয়ে বলে মাহি। নিভ্র মাহির দিকে ঘুরে তাকায়। সহজ গলায় বলে, ওর নাম সাফা, সাফরানা সাফা। নাম ধরে ডাকতে পারো। তোমার ছোট মেয়েটা কেমন কথা? মাহি এবার বিস্ময়ের সাথে সাফাকে দেখে, যেন সে সাফাকে চেনে। আর নিভ্রর এমন কথায় প্রতিবাদ দেখে সে ভারী অবাক। মাহি এবার নিজেকে সামলে বলে,
ও এই সে মানে সাফা যে তোমাদের বাসায় থাকে। মাহি বুঝতে পেরেছে উল্টাপাল্টা কিছু বললেই নিভ্র কিছু একটা করবে, তাই দমা গেছে। নিভ্র জবাব দিল না, সাফার সামনে দাঁড়িয়ে গাল থেকে হাত সরিয়ে নেয়। মাহবুব মাহিকে নানা কথা শুনিয়ে দেয়। শুধু মাহবুব না, মোহনা ইফতেখারও ছাড়েনি। মাহির বাবা মিনার এগিয়ে এসে সরি বলে। নিভ্র সাফার গালের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, রাগ যেন তার মাথায় জড়ে বসে। হাত ঘুরিয়ে আবার একটা চর বসিয়ে দেয় মাহির গালে। উল্টা হাতে চর খেয়ে মাহি হুহু করে কেঁদে দেয়। নিভ্র যেন পাত্তাই নেই। সবাই এবার অবাক, এই চরটা দিবে কেউ ভাবতে পারেনি। কিন্তু নিভ্র যেন কন্ট্রোললেস হয়ে গেছে, নিজের রাগ নিয়ন্ত্রণে আনতে পারছে না। অভ্র এবার হাত চেপে ধরে কানের কাছে বলল, ভাই আর দিস না, শত হোক আমার মামার মেয়ে, বাদ দে। একটা দিলেই হলো তো, আবার কেন দিতে গেলি? আর সরিও বলেছে, এখন ছাড় ভাই। সাফার গাল লাল হয়ে ফুলে গেছে, বরফ দিতে হবে। চলে ফেন, রাফাকে বলে দিচ্ছি দিয়ে দেবে। নিভ্র চোখ বুজে দীর্ঘশ্বাস নেয়। রাগ নামতে চাচ্ছে সে। মাহির অবস্থা খারাপ, রাগ জেদ আর জেলাসি তার মাথায় ভর করছে। নিভ্র এই মেয়ের জন্য তাকে মারল। নিভ্র নীল কবে থেকে মেয়েদের প্রতি এতটা ডেসপারেট হয়ে গেছে। সে তো মেয়েদের পাশ ঘেঁষে তো দূরে থেকেও হাঁটতো না। তবে এই মেয়ের জন্য এত কিসের রাগ? মনে হচ্ছে মেয়েটাকে না তাকেই চড় মারা হয়েছে। নিভ্র এবার রাগি চোখে তাকায়। মাহি ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। সবুজ চোখে লাল লাল আভা মনে হয় তাকে ভস্য করে দিবে। সাফা কিছু বললই না, সে প্রতিবাদ করতে চায়, কিন্তু এখানে তার আগেই বিচার সভা শেষ। নিভ্রর আগে হনহন করে উপরে উঠে যায়। রাফা কাজের মেয়েকে বরফ নিয়ে উপরে তার রুমে নিয়ে যেতে বলে। মাহিকে তার মা বাবা বরফ লাগাতে শুরু করে। মেয়েটা তাদের বড় যত্নের, কখনো গায়ে হাত তো দূর, বকাও দেয় না। আর নিভ্র ঠাটিয়ে দুইটা চট দিয়ে গেল। চাইলেও নিভ্রনীলকে কিছু বলতে পারবে না তারা। এটা সাধারণ কেউ না, নিভ্রনীল। অভ্র নিভ্রর সাথে তারা কখনোই লাগতে চায় না। অন্য কেউ হলে খবর ছিল আজ। এই দুই ছেলেই আল্লাবাদে আর কিছুরে ভয় পায় না। রাফা সাফাকে নিজের রুমে নিয়ে যায়। গাল ব্যথা করছে সাফার। তার ধারণা ছিল না একটা ছেলের চাইতেও এই মেয়ের হাত বেশি শক্ত হবে। সাফার বড্ড খারাপ লাগছে, চোখ বারবার ভিজে উঠছে। আর সে বাম হাতের তালু দিয়ে বারবার সে পানি মুছে যাচ্ছে। ঠোঁটের সাথে গলাও কাঁপছে। এখানে না আসলে বোধহয় ভালো হতো। রাফা সাফার লাল হয়ে যাওয়া গালে বরফ ঘষে, জায়গাটা জ্বলে ওঠে। রাফা কর্কশ গলায় বলে ওঠে, কি বলেছিলাম, একদম নেখের মতো। মামা মামির অধিক ভালোবাসা নামের নটাঙ্কি এর বিগড়ে দিচ্ছে, বুঝলা? ছোট থেকে একদম শাসন করে না, যা খুশি করে। নিজের বয়সে বড় তাদেরও চড়থাপ্পড় মারে। আর কাজের লোকগুলোর কথা তো বাদ দিলাম, তাদের সাথে প্রচণ্ড বাজে বিহেভ করে, এমনকি আমার সাথেও। তবে ছোটবেলায় মারলে ভাইদের কাছে চলে যেতাম। আমার ভাইদের এই নেখে জমের মতো ভয় পায়। ভাইয়ারা প্রায় রেগে যায়, তাই বেয়াদব আর বেপরোয়া একটা মেয়ে। ছোট ছোট জামা পরে ঘুরে বেড়ায়, আর আমার ভাইদের কাঁধে ঝুলে পড়ে মাঝে মাঝে। পাত্তা দেয় না দেখে এমন করে, দিলে না জানি কি করতো, আল্লাহ মালুম। নিব্র ভাইয়ের প্রতি দুর্বল বেশি, এতে কি? কত মেয়ে ভাইয়ের প্রতি দুর্বল, তাই বলে কি ভাইয়ের সবাইকে পাত্তা দেবে? এমন কোথাও লেখা আছে নাকি? তবে এর থেকে সাবধান, কখন আবার তোমাকে বাড়ির পেছনের বাগানে নিয়ে চর মারে আল্লাহ জানে। তুমি আমার সাথে সাথে থাকবা। আমার মিষ্টির দোকান নিয়ে আমি রিস্ক নিতে চাই না। ইস, আমার প্রিয় গালগুলো কেমন লাল লাল করে দিয়েছে, অসভ্য নেকড়ে। সাফা হা হা করে হেসে ওঠে। রাফা যে ওই মেয়েকে বিন্দুমাত্র সহ্য করতে পারে না, এটা তার বোঝা হয়ে গেছে। সাথে মেয়েটা যে আসলে অসভ্য তাও বুঝতে পেরেছে সে। দুজনে ফ্রেশ হয়ে নেয়। 8 থেকে 9 ঘন্টা জার্নি করে সবাই ক্লান্ত। এখনো গভীর রাত। রাফা সাফার জন্য খাবার আনে, তাকে খাইয়ে দেয়, নিজেও খায়। তারপর দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। নিভ্র সাফার রুমে এসে দাঁড়িয়ে দরজাটা হালকা টেনে দেখে দুজনে ঘুমিয়ে আছে। নিভ্র যায় না, চলে আসে নিজের রুমে। সাফা বিছানার নিচে বসে আছে। সকাল সকাল তার মাথায় তেল দেওয়া হচ্ছে। ইফতেখার নিজেই তেল লাগিয়ে দিচ্ছে। সাফা নিজে নিজে তেল দিতে পারে না, তাকে কেউ লাগিয়ে দিতে হয়। ইফতেখার ঝাঁঝালো গলায় মাহির নামে বকবক করছে। ইফতেখার রেগে মেগে বলে, মেয়েটা তেমন ভালো না বুঝলে, সবার সাথেই এমন করে, ন্যাকড়ের মতো হামলে পড়ে। শাকত সোফায় বসে কাজ করছিলেন। ইফতেখারের কথা শুনে তিনি হাঁ করে হেসে ওঠে। ইফতেখার বুড়ুকুচকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে বললেন, তুমি এভাবে হাসছো কেন?
সাখাওয়াত জবাব দিলেন না। সাফার দিকে তাকিয়ে চোখ টিপ দেয়। সাফাও হাসে মিটমিটিয়ে। সাখাওয়াতের ভালো লাগে ইফতেখারকে খুশি দেখলে। অনেক বছর পর প্রিয়তমাকে খুশি দেখছেন তিনি। একটা মেয়ের শখ, মেয়ে হারানোর পর থেকেই মেয়ে ছাড়া মায়েদের শূন্য শূন্য লাগে। সাফাকে পেয়ে যান ইফতেখারের মনের শূন্য স্থানটা নাড়া দিয়ে ওঠে। সবসময় দুহাতে আগলে রাখতে চায়। মেয়েটা এসে তাদের বাড়িময় আনন্দ নিয়ে এসেছে। সাফা চঞ্চল স্বভাব তাদের বাড়িকে রাঙিয়ে দেয়। বাড়ির সবাই এক প্রকার শান্ত, তাই সাফা যখন লাফালাফি ঝাপাঝাপি করে ভালোই লাগে তাদের সবার। ইফতেখারকে আর সাফাকে দেখে এখন কেউ বলতেই পারবে না এদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। একদম মা মেয়ের মতো। আর রাফা তো আদরে ভরিয়ে রাখে বোনের মতো। সবার চোখের মনি এখন সাফা রানী। নিভ্র বাবার পাশে এসে বসে। সাক্ষত যেন ভূত দেখলো। এভাবে চমকে উঠে কিছুক্ষণ তাকিয়ে থাকে ছেলের দিকে, তারপর প্রশ্ন করে। তুমি এখানে? নিভ্র স্বাভাবিকভাবে জবাব দেয়। কেন আসতে পারো না বুঝে? না, আসতে পারো না, এটা স্বাভাবিক ব্যাপার না। তুমি তো এমন না, তাই তোমার এমন কাজ আমাদের হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। কারণ বাবার সাথে এক কাপ কফি আর তুমি একসাথে যায় না। তা কেন হঠাৎ নিজের ফর্ম থেকে সরে এলে শুনি? বাবার এমন কথায় ভড়কে যায় নিভ্র। বাবার দিকে আড়াআড়িভাবে তাকায়। সাক্ষত চেঁচিয়ে বলে। এভাবে তাকাবে না, একদম না। এখন আমাকে তোর সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ বাকি। আগে তো আমি বসে থাকতাম, তুমি ভাব নিয়ে থাকতে। এবার থেকে তুমি বসে থাকবে, আমি ভাব নিব। নিভ্র থেমে থেমে বলে। তা কি গুরুত্বপূর্ণ কাজ বাকি আমরা শুনি যে তোমাকে করতে হবে? সাক্ষত ল্যাপটপে কাজ করতে করতে বলল। বিয়ে? নিভ্র কেসে ওঠে। হঠাৎ করেই তার গলায় শুকনো কাশি ভর করে। খুক খুক করে কেসে ওঠে সে। সাক্ষত পানির গ্লাস এগিয়ে দেয়। ইফতেখার সাক্ষত উৎসুক হয়ে তাকিয়ে থাকে। নিভ্র চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখে আর পানি খায়। ইফতেখার রাগে গলায় সাক্ষতকে উদ্দেশ্য করে বলে। কি এমন বলেছ? ছেলেটাকে বলো তো, কাশি কেন হচ্ছে? তোমাকে জানতে হবে না, এটা বাবা ছেলের ব্যাপার। মেয়ের মাথায় তেল দাও মনোযোগী হয়ে। নিভ্র বাবার দিকে তাকায়। প্রেমে পড়ে একদম বেহায় হয়ে গেছে সে। এটা বুঝতে তার বাবারও বাকি নেই। সাফা ছাদে উঠেছে, সাথে রাফাও আছে। ছাদটা আগের বাড়ির মতো না। এটাতে সুইমিং পুল বা বাড়ির উপর বাড়ি নেই। ছাদ জুড়ে অনেক গাছ আছে, নানা রকমের ফুলের গাছ। রাফা ঘুরিয়ে ঘুরিয়ে সাফাকে সব দেখাচ্ছে। নিভ্র সাফার রুমে একবার উকি দেয়। তাকে না দেখে এদিক সেদিক খুঁজতে থাকে। কাজের মেয়ের কাছে জানতে পারে সাফা ছাদে। নিভ্র দ্রুত বড় বড় পা ফেলে ছাদে যায়। ছাদে একপাশে দাঁড়িয়ে সাফাকে দেখে। রাফা ভাইকে দেখে ধীরে ধীরে কেটে পড়ে। যাওয়ার আগে ভাইকে একটা চিমটি কাটে, সাথে চোখ টিপবে। নিভ্র বোনের এহেন কাণ্ডে বিস্ময় হতভম্ব। তার শান্তশিষ্ট বোনটাও দিন দিন চাঞ্চল্যতায় ভরে যাচ্ছে। তার সামনে কথা বলতে যে ভয়ে কাঁপত, সে এখন তাকে নিয়ে টিটকেরি করে। নিভ্র চোখ তুলে আকাশের পানে তাকায়, নিজে নিজে হাসে। সাফা ছাদ দেখতে ব্যস্ত। ছাদে অসংখ্য গাছপালা, রেলিং ঘেঁষে ঝুলন্ত লতাপাতা যুক্ত টব। ছাদের একপাশে একটা লম্বাটে বেতের সোফা, মাঝে সেন্টার টেবিল, তাও বেতের। 2 কাপ কফি খেতে খেতে গল্প করলে দারুণ হবে। বিকেলে স্নিগ্ধ বাতাস শাসা করে এসে গাছ লতাপাতাগুলোকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে। সাথে সাফার সামনে আসা ছোট ছোট চুল। নিভ্র এক পা করে সাফার কাজ ঘেঁষে দাঁড়ায়। সাফা মনের খুশিতে দুলে দুলে একবার এপাশ তো একবার ওপাশ দেখছে। নিভ্র হাত বাড়িয়ে দেয়। কাঠি টেনে খুলে দিতে সাফার লম্বা চুল পিঠ জড়িয়ে দুলতে দুলতে নিচে নেমে যায়। সাফা আকস্মিক হয়ে পেছনে ঘুরে তাকায়। নিভ্র কাঠি হাতে দাঁড়িয়ে হাসে। সাফা বিস্ময়ের সাথে প্রশ্ন ছুড়ে। আপনি এখানে? নিভ্র হাসে, চোখ তুলে সাফার মুখের দিকে তাকায়। তারপর সাফার মতো বলে। মানে ছাদে তো সবে আসতে পারে, তাই না? তা ঠিক, কিন্তু কাঠি কেন খুললেন? আমার চুল উঠছে তো। নিভ্র ডান হাতের আঙ্গুল দিয়ে সামনে চুলগুলো সরিয়ে দেয়। ঠোঁট কামড়ে হাসে কিছু সময়। সাফা ভয়াত্মক চোখে সে হাসি দেখে। তার মনে হচ্ছে এই হাসির চাইতে মারাত্মক কিছুই নেই। এমনকি নিভ্রর ভয়ঙ্কর সবুজ চোখও এত মারাত্মক না। নিভ্র সাফার হাত ধরে রেলিংয়ে হাত রাখে, সামনে তাকিয়ে থেকে আবার বলে। খোলা চলে দক্ষিণা বাতাস, মৃদুল মনের সমাপ্তির পরিহাস। সাফা কথাটার মানে বুঝে না।
বোকার মতো তাকিয়ে থাকে অনেক সময়। নিভ্র সাফার দিকে তাকিয়ে সাফা চুল সরিয়ে দেয় গাল, ঠোঁট, নাকের উপর থেকে। মুহূর্তে সাফার লজ্জা পায় খুব। সাফার গালের দুপাশ লাল টুকটুকে হয়ে আসে, কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে, কান লাল হয়ে গেছে, শরীরে শিরশির অনুভূতি হয়, লজ্জায় অবশ্যই আসে সব। নিভ্র সাফার গালে হাত দেয়। লাল লাল আঙ্গুলের দাগ দেখে নিভ্র চোখ মুখে আহত ভাব ফুটে ওঠে। মনে হয় খুব কষ্ট পাচ্ছে। নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে কিছুক্ষণ মুছে দেয় গাল। সাফার চোখে চোখ রাখে। নীল সবুজের এক অপূর্ব মিলন মেলা যেন। দুজনে হারায় কিছু সময়। চোখের ভাষায় কথা হয়, যা বোঝা মনের ব্যাপার। সবাই বুঝবে না, শুধু মন ছাড়া। নিভ্র নিঃশ্বাস নেয় কয়েকটা, তারপর বলল, ব্যথা আছে? সাফার হুঁশ আসে। নিভ্রর কথায় তার লজ্জা যেন বাড়ে। নিভ্রর মনে হয় চঞ্চল মেয়েদের লজ্জা পেলে আর বেশি সুন্দর লাগে। ইস, মনে হয় লজ্জায় ডুবে আছে তারা। সাফা উত্তরে বলে, না। আমার মনে হয় কিন্তু এখনো ব্যথা আছে। শত হোক, আমি কিন্তু ডাক্তার সাহেব। সাফা চোখ তুলে চট করে তাকায় নিভ্রর দিকে। কিছুক্ষণ ঠোঁট চেপে হাসে। বাতাস বহে আপন গতিতে, নিজের বহমান স্রোতে ভাসিয়ে নিয়ে যায় দুটি মনকে। বাতাসের ঝংকারে সাফা চুল দোল খায়। সাফা হেসে বলে, তো ঠিক, আপনি ডক্টর? তবে আমার চাইতেও বড় ডাক্তার তুমি। তা না হলে রোগের সব ওষুধ প্যারাসিটামল 2 বেলা, জানতে না? সাফা চোখ রাঙিয়ে বলে, আবার শুরু করলেন? আপনি শুধু আমার আগের কথা নিয়ে খোঁচা মারেন। আমার তো মনে হয় না। আমি তো তোমার বুদ্ধির তারিফ করছি মাত্র। রাখছো কেন? লাগবে না আমার তারিফ। সাফা চলে যেতে চায়। নিভ্র আটকায়, হাত ধরে সামনে ঘুরিয়ে দাঁড় করায়। দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে। নীল আকাশ আকাশিতে পরিণত হয়েছে। বাতাসে এক মন কাড়া ঘ্রাণ। নিভ্র দুঃখিত সুরে বলে, সরি, মজা করার জন্য। সাফা ঠোঁট প্রসারিত করে হাসে। নিভ্রর কাছে বায়না সুরে বলে, সিলেট ঘোরাবেন? অবশ্যই, বলো কোথায় কোথায় যাবে? সাফা খুশি হয়। এক হাত দিয়ে সামনে চুল পিছনে গুজে বলে, চা বাগান। নিভ্র ভারী অবাক হওয়া গলায় বলল, শুধু চা বাগান? আরো কিছু আছে নাকি? অনেক কিছুই আছে, নিয়ে যাবো তোমাকে। তবে একটা কথা আছে। সাফা গুরু তুলে তাকায়, তারপর বলে, কি? আরেকটা ঘুরতেও যাবে, মানে রাফা, নিশান, অভ্র, সাথে আমার আরো কিছু ফ্রেন্ড। তুমি তাদের সাথে যাবে নাকি আমার সাথে? আরে একা গিয়ে মজা নেই, সবার সাথেই যাব। আপনিও চলুন আমাদের সাথে। ঠিক আছে। ওয়াও, কবে যাব? নিভ্রর হাসি হাসি মুখ চুপসে যায়। মনে মনে বলে, আনরোমান্টিক বউ হবে আমার। হানিমুনে সবাইকে নিয়ে যাবে মনে হয়। বলতে না হলে মজা লাগবে না। স্টুপিড গার্ল। সাফা ভুরু কুচকে প্রশ্ন করে, কি বিড়বিড় করছেন? কিছু না, কালকে যেতে পারে সবাই। কয়েকদিন পরই বিয়ে, তাই তেমন ঘোরার সময় নেই, অল্প সময়। ও আচ্ছা, সিলেটের চা বাগানটা কত দূর? একটা না, অনেক চা বাগান আছে। তবে তুমি তো চা খাও না, এত আগ্রহ কেন চা বাগানের প্রতি? সিলেট তো চা বাগানের জন্যই বিখ্যাত, তাই আর কি। কফি বাগান তো বাংলাদেশে নেই। তা না হলে আমি কফি বাগানের প্রতি বেশি আগ্রহী হতাম। নিভ্র হাসে, মনে মনে ঠিক করে। দেখা যাক তুমি কার সাথে যাও। মাহের সম্পূর্ণ ব্যাপার এবার মাথায় এসেছে। তার বুঝতে বাকি নেই নিভ্র সাফাকে পছন্দ করে। শুধু পছন্দ না, ভয়ঙ্কর রকমের পছন্দ। মায়ের মেজাজ গরম হয়। যেখানে এত বছর সে একটু জায়গা করতে পারল না, সেখানেই মেয়ে আসতে না আসতেই নিভ্রকে নিজের মাঝে আটকে দিয়েছে। এটা মাই হতে দেবে না, কিছু একটা করতে হবে। মাই ভাবনায় পড়ে। নিভ্র সাফা চুল বেঁধে দেয়। একদিন এতটা শিখে যাবে সাফা ভাবতে পারেনি। হাত ঘুরিয়ে খুব সুন্দর করে কাঠি দিয়ে চুল আটকে দিয়েছে নিভ্র। সামনে চুলগুলো কানে গুজে দিয়েছে। দুগাল নিজের হাতে নিয়ে হালকা মুছে দিয়েছে। সাফা শুধু লাজুক হেসে নিভ্রর কাণ্ড দেখছে। রাতের খাবার শেষে গল্পের আসর জমেছে। সব গল্প আরিফ একাই করছে। বাকিরা মনোযোগী হয়ে শুনছে আর মাঝে মাঝে হেসে কুটি কুটি হচ্ছে। সাফা রাফার পাশে বসেছে। নিশান আর অভ্র একসাথে বসেছে। মাহির আগ্রহ সাফাতে। মেয়েটা সৌন্দর্যের চাইতে কিউটনেস বেশি। মাহি কথা বলছে না, সবাই মোটামুটি কথা বলছে। নিভ্র এগিয়ে এসে রুমে চারপাশে একবার চোখ বুলিয়ে সাফাকে খুঁজে। সাফা একটু দূরে সোফায় বসা। সবাই একবেলা অবাক হয়। নিভ্র আর আড্ডা বড্ড বেমান্য। নিভ্র কখনোই আড্ডা দেয় না।
বন্ধু বান্ধবদের সাথেও না, সবসময় গোমরা মুখ করে রাখে। অভ্রর তো সন্দেহ ছিল নিভ্রর বন্ধু বান্ধব আছে কিনা। ছোটবেলায় তেমন বিশ্বাসী হতো না, এখন তো দেখছে তার গ্যাগ আছে। নিশানের বন্ধু মহল মানেই নিভ্রর বন্ধু মহল। নিভ্রর সবার সাথেই মাঝে মাঝে বসতো হোস্টেলে থাকাকালীন, তবে তেমন গল্প করতো না। তাই সবার ধারণা নিভ্র আড্ডা পছন্দ করে না। মাহি উঠে এসে নিজের পাশে বসার জন্য নিভ্রকে উদ্দেশ্য করে বলে, নিভ্রজান, এখানে বসো তুমি। সাফা চট করে তাকায়, মনে মনে রাগ হয় খুব। এই মেয়ের কি আর কাজ নেই? শুধু তার ডাক্তার সাহেবের পেছনে কেন পড়েছে কে জানে। সাফা মনে মনে ঠিক করে, নিভ্র যদি আজ মায়ের পাশে বসে তবে সে আর নিভ্রর সাথে কথা বলবে না। সাফা চোখ নামিয়ে নেয়। নিভ্রর কেন যেন সাফাকে জ্বালাতে ইচ্ছে করছে, কিন্তু মাহিকে ব্যবহার করে এই কাজটা সে করবে না। মেয়েটা গায়ে পড়ার স্বভাবের, তাই সে দূরেই থাকতে চায়। নিভ্র আভ্রর পাশে বসে পড়ে। মাহির খুব গায়ে লাগে, অপমানিত হয় সে, এটাই তার মনে হয়। সাফার মুখে হাসি ফুটে ওঠে। মেয়েরা কখনোই প্রিয় মানুষকে আর একজনের সাথে দেখতে পছন্দ করে না। এটাকে ছেলেরা জেলাসি বললেও এটা আসলে অধিকার বোধ। সে শুধু আমার, এই কথাটা দাবি করাই এর মূল কারণ। নিভ্র সবার সাথে গল্পে মেতেছে, মনে হচ্ছে কত বছরের গল্প একসাথে করছে। নিশান্ত হতভাগ। তারা যখন আড্ডা দিত, নিভ্র পাশে থাকলেও তাদের মনে হতো সে কিছুই শুনছে না। আসলে নিভ্র যে কতটা মনোযোগী তা এখন বোঝা যাচ্ছে। কে কি করত সব নিভ্রর পুঙ্খানুপুঙ্খভাবে মনে আছে। আশ্চর্য লাগছে তার, যে কিনা কোনো কথারই জবাব দিত না, সে এত কিছু জানতো। ডেঞ্জারাস ব্যাপার। অভ্র নিভ্রর পিঠ চাপড়ায়। নিভ্র ঘুরে তাকায়। অভ্র কিছুই বলল না। তার ভালো লাগছে ভাইয়ের মুখের হাসি। একটা ত্যাগে যদি হাসি ফুটে ওঠে তবে ত্যাগটাই ভালো। অভ্র মুচকি হেসে কিছু না বলে। নিভ্র আড্ডার ফাঁকে মাঝে মাঝে সাফার দিকে তাকায়। সাফাও তাকায়। হুট করে চোখাচোখি হয়। সাফা লজ্জা মিশ্রিত হাসি দেয়। নিভ্র এই হাসির কারণ খুঁজে, কিন্তু পায় না। সাফার খুশি লাগছে। এটা এক অদ্ভুত আনন্দ। শত হোক নিভ্র ওই মেয়ের সাথে বসেনি, এতেই সাফা খুশি। সাফা কিছুক্ষণ পরপর নিভ্রর দিকে তাকিয়ে থাকে। হাসলে কত সুন্দর লাগে তার ডাক্তার সাহেবকে। ইস, মনে হয় জীবন্ত হাসি। হাসিরও প্রাণ হয়। নিভ্র হাসি না দেখলে সাফা বুঝতে পারত না। সাফা হাঁ করে তাকিয়ে সে হাসি দেখে। নিভ্র কথার মাঝে আবার তাকায়। সাফার গভীর চাহনি। দুজনের চোখ এক হয়। সাফা এখনো তাকিয়ে আছে। হুট করে তার হুঁশ হয়। সাফা চমকায়, সেই সাথে নিজের কাছে লজ্জিত হয়। লজ্জায় লাল হয় তার দুই গাল। চোখ সরিয়ে নেয় নিচের দিকে। নিভ্র বাঁকা হাসে। মেয়েটা লজ্জা পেলে বেশি সুন্দর লাগে। সে না হয় সারাদিন লজ্জা দেবে আর সাফা মুখ লুকাবে, হাঁসফাঁস করবে। কি সুন্দর দৃশ্য হবে। নিভ্র এবার শব্দ করেই হাসে। সবাই অবাক। নিভ্রের এহনো হাসি যেন সবাইকে বিশ্বাস সাথে মাঝে ফেলে দেয়। সাফা বুঝতে পারে তার কাজেই নিভ্র হাসছে। সাফা চোখ মুখ খুঁজে লজ্জায় তার মাটিতে লুটিয়ে পড়তে ইচ্ছে করছে। নিভ্র আগ্রহ নিয়ে তাকিয়ে সাফাকে দেখে। সেই টোল পড়া গাল, ইস, ছুঁয়ে দিতে টাইপের ফিলিংস। সবাই নিভ্রর দিক থেকে চোখ সরিয়ে সাফাকে দেখে। এবার সবাই খুক খুক করে কেসে ওঠে। রাফা বাহু দিয়ে সাফাকে ধাক্কা দেয়। সাফা হতভম্ব হয়ে সবার দিকে তাকায়। ছুটে পালাতে ইচ্ছে করে তার। নিভ্র চোখের দিকে রাগি চোখে তাকায়। নিভ্র পাত্তাই দিল না। ডান বাম তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। নিশান চিমটি কাটে, মুখে বলে, ভাই, তুই তো বিশাল প্রেমিক। তা না হলে আড্ডার মহলেও প্রেমিকাকে দেখা বুঝিস না? ভাবা যায় নিভ্রনীল একদিন ঠিক প্রেমিকার লিস্টে সবাইকে ছাড়িয়ে এগিয়ে যাবে। ভয়াবহ ব্যাপার। আমার নিজের হবু বউয়ের সাথে 5 বছর প্রেম করেও এই কঠিন প্রেমিক হতে পারলাম না। আরিফ আর একটু এগিয়ে এসে নিভ্রর কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, স্যার, একটা বাড়ি খাওয়ার ব্যবস্থা করে দেবেন প্লিজ। নিভ্র বিস্ময়ের সাথে তাকায়। ভারী গলায় বলে, মানে? আরে স্যার, আপনি বুঝেন না, কার বাড়িতে যে জোর আছে তার কিছুতেই নাই। দেখেন, আপনি মাশহুর স্টার ডাক্তার নিভ্রনীল পর্যন্ত হকি স্টিকের বাড়ি খেয়ে কঠিন প্রেমিক হয়ে গেলেন, আর আমি? স্যার, একটা ব্যবস্থা যদি করতেন। নিভ্র রাগী চোখে তাকিয়ে বলে, আরিফ, তোমাকে দেখে আমার মনে হয় না তুমি। আর বলতে না দিয়ে আরিফ দুঃখী দুঃখী ভাব নিয়ে বলে, দেখলেন স্যার, আপনারও মনে হয় না আমি সিঙ্গেল থাকতে পারি। সেটাই বুঝলেন। কেউ বিশ্বাসই করবে না আমি সিঙ্গেল। সবাই মনে করবে আমার মতো এত সুন্দর হ্যান্ডসাম সুদর্শন ছেলের কম করে হলেও 10-20টা গার্লফ্রেন্ড আছে।
ইস, কত মেয়েকে না এই ছেলে ছ্যাঁকা দিয়েছে। এসব ভেবেই কেউ আসে না, বুঝলেন? তারা তো জানে না আরিফ বেচারা সিঙ্গেল হয়ে ঘুরছে। আরিফ আরিফের কথা শুনে সবাই হুহা করে হেসে ওঠে। আরিফ মুখ গোমড়া করে। বেচারার প্রেম করার বড্ড শখ। আরিফ সকাল থেকে নিভ্রর খোঁজ নেই। সকাল সকাল সে হসপিটালে গেছে। রাফা নিশানের সাথে কিছু শপিং করতে গেছে। তার গুরুত্বপূর্ণ কিছু বাকি ছিল কেনার, তাই গেছে। সাফা বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছে। মন ভালো নেই। একা একা কারোরই ভালো লাগে না। কেমন যেন শূন্য তা কাজ করে। একা থাকার ব্যাপারটা ভয়ঙ্কর। নানা চিন্তা মাথায় ঘুরে। কিছু কামেল চিন্তা, কিছু ফালতু চিন্তা। ইদানিং নিভ্রকে চোখের সামনে দেখতে দেখতে কেমন যেন অভ্যাস হয়ে গেছে। নিভ্রকে চোখের পলকের বাহিরে করলেই ভয় ভয় লাগে। মাহিকে তার মোটো ভালো লাগে না। তার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। নিভ্র পাশে থাকলে তার ভালো লাগে। প্রিয় মানুষটাকে সবাই পাশে পেতে চায়। সাফার সাথে হঠাৎ ধাক্কা লাগে কারো। সাফা ঘুরে তাকানোর আগে চিৎকার করে সে বলে, অন্ধ নাকি? চোখে দেখো না? সাফা তাকায়, দেখে মাহি। এড়িয়ে চলতে চায় সে, তবুও বিনয়ের সাথে বলে, সরি আপু। তুমি ওই আশ্রিতা না? সাফা চমকায়। কথার ভঙ্গি দেখে তার মেজাজ বিগড়ে যায়। কি ভাষা! সাফা নিজেকে সামলায়। সবার নিষেধ যাতে এর সাথে কথা না বলে সে, তাই সাফা পাশ কাটিয়ে চলে যেতে চায়। মাহি দমে না, মুখ বাঁকিয়ে বলে, নিভ্রনীলকে হাত করা সহজ কাজ না। তোমাদের মতো মেয়েদের আমার চেনা আছে। বড়লোক ছেলে দেখলেই গায়ে পড়ো, ঘাড়ে ঝুলে পড়ার জন্য। নিভ্রনীলের বেলায় এটা করতে পারবে না। সাফা ঘুরে দাঁড়ায়। সহজ গলায় স্বাভাবিকভাবে বলে, আপনি কি আমাকে ঝুলতে দেখেছেন? কই, আমার তো মনে হয় না। জান জান বলে আমি কারো গায়ে পড়েছি না তো। তাই সত্য দেখে কথা বলুন আপুমনি, তা না হলে লোকে মিথ্যেবাদী বলবে তো। ব্যাপারটা খারাপ দেখাবে না? দেখে শুনে কথা না বলে লোকে আপনাকে অন্ধও বলতে পারে। তাই বলি কি আপু, দেখে কথা বলুন। আসি। সাফা মিষ্টি গলায় কথাগুলো বলে একটা মিষ্টি ক্লোজআপ হাসি দিয়ে সায় সায় করে হেঁটে চলে আসছে। কিছু দূরে এসে সাফা বুকে হাত দিয়ে নিঃশ্বাস নেয়। তার তো জান যায় যে অবস্থা। এই মেয়েকে তার ভীষণ ভয় লাগে। যদি আবার থাপ্পড় দেয় তখন তো তার গাল আর গালের জায়গায় থাকবে না। সাফা এক ছুট লাগায়। এখানে দাঁড়ানো বিপজ্জনক। মাহি অবাক হয়ে ভাবছে, মেয়েটা মিষ্টি করে তাকে সাবধান করলো নাকি তাকে অপমান করছে। আচ্ছা, অপমান কি মিষ্টি ভাষায় করা যায়? মাহি ভাবতে থাকে। ভাবতে ভাবতে সামনে হেঁটে যায়। তার মনে হচ্ছে সাবধান করেছে, আবার মনে হচ্ছে অপমান করেছে। কিন্তু এত সুন্দর করে ভদ্র ভাষায় কেউ অপমান কিভাবে করতে পারে? আশ্রিতা বলার পরেও রাগলো না। আশ্চর্য। সাফা দোতলার রেলিংয়ে হাত রেখে আপেল খাচ্ছে। আপেল একটা কামড় দিচ্ছে আর দেখছে ডেকোরেশনের কাজ। আজ থেকেই কাজ শুরু হয়ে গেছে। ছেলেরাও এ বাড়িতেই থাকবে। বিয়ের দিন আলাদা বাসায় যাবে বলে ঠিক করেছে। নিশান্তের সিলেটে বাড়ি নেই। হোটেলে মাহবুব চৌধুরী থাকতে দিবেন না, তাই এখানে থাকা। সাফা মনোযোগ দিয়ে সব দেখছে। সে মনে মনে ভাবছে সেও ওয়েডিং প্ল্যানিংয়ে কাজ করা শুরু করবে। বেশ ভালোই হবে। কাজটা তার খুব পছন্দ হয়েছে। সাফা আপেল খেতে খেতে দরজার দিকে তাকিয়েই তার মুখ হা হয়ে গেছে। আপেলের কিছু চিবানো অংশ আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসছে। আর সে অংশগুলো নিচে থাকা একটা লোকের টাকলা মাথায় পড়তে সে উপরে তাকিয়ে বিরক্তি নিয়ে কিছু বলতে চেয়েই আবার সাফার চোখ অনুসরণ করে সামনে তাকিয়ে সেও হা করে থাকে। নিভ্র হসপিটাল থেকে এসে দরজা দিয়ে ঢুকছে। ঠিক সেই সময় একটা ছেলের সাথে বেসামালভাবে ধাক্কা লাগে। নিভ্র নিজেকে সামলিয়ে সামনের পাতলা গঠনের ছেলেটাকে ডান হাত দিয়ে তার কোমর জড়িয়ে ধরে ফেলে। সাফা এখনো চোখ ফাটা ফাটা করে তাকিয়ে আছে। সে তো আজীবন মুভিতে দেখেছে নায়করা এভাবে এন্ট্রি নেয়। নায়িকারা স্লিপ খেয়ে এভাবে পড়লে নায়করা তাদের কোমর এভাবে ধরে। কিন্তু জীবনে প্রথম তার নতুন অভিজ্ঞতা হয়েছে। নিভ্র প্রচণ্ড বিরক্তি নিয়ে ছেলেটাকে ধরে রেখেছে। সে যতবার তাকে উঠাতে চাচ্ছে ছেলেটা তত তাকে আরো জড়িয়ে নিচ্ছে। তার কাছে এটা প্রচণ্ড অসহ্যকর কাজ মনে হচ্ছে। তাই ফেলে দিবে ভেবে হাতটা টেনে সরিয়ে আনতেই ছেলেটা শটাং হয়ে দাঁড়িয়ে বলে ওঠে, ওয়াও, হাউ কিউট বয়, জাস্ট ফিদা। নিভ্র ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে পড়ে। কি বলছে এই ছেলে? ছেলেটা হাত নাচিয়ে নাচিয়ে আবার বলে ওঠে, আমি নিজেও অনেক সুন্দর, কিন্তু তোমার মতো না। তুমি যে কি বিউটিফুল আমি বলে বোঝাতে পারবো না। কি সুন্দর গাল, কি সুন্দর ঠোঁটজোড়া, যেন পাকা টমেটো। ইস, আর চোখগুলো কি অদ্ভুত সবুজ রঙের।
আর চুলগুলোতে তুর্কি স্টাইলে পিছনের দিকে সেট করা যায়। হ্যাঁ মারজাবা, ওয়াও। বলে ছেলেটা হাত গুটিয়ে দাঁত কেলিয়ে হেসে ওঠে। নিভ্রর রাগ যেন শরীর বেয়ে মাথায় উঠছে। সাফার তো হাসিরা পেটে জমা হচ্ছে, যে কোনো সময় নোটিশ ছাড়াই আগমন করবে। ছেলেটা এবার নিভ্রর গালে হাত দিয়ে বলে ওঠে, ও মা, কি সুন্দর দাড়ি গো তোমার। খোঁজ খোঁজ দাড়িগুলো তোমার সাদা গালে যে কি যে মানিয়েছে, হায়। আর নাকটা মনটা টেনে দিই, কিন্তু তুমি ব্যথা পাবে তো। আর তোমার ঠোঁট জোড়া, হায় মে মারজাবা। নিভ্রর মাথা ঘুরছে। কি বলছে ছেলেটা। নিভ্র হাত ছাড়ি দিয়ে ফেলে দেয়। ছেলেটা এবার নিভ্রর কোমরে হাত দিতেই সে 2 কদম লাফিয়ে ওঠে। ছেলেটা বলে ওঠে, ওয়াও, কি কোমর তোমার। বলেই হাত ধরতেই আসতেই সাফা উচ্চস্বরে হেসে ওঠে। হাসতে হাসতে সে ফ্লোরে বসে পড়ে। নিভ্র কপার ট্রাক নিয়ে উপরের দিকে তাকাতে সাফাকে দেখতে পায়। সাথে সাথে সে চোখ গরম করে তাকায়। সাফার তো সেদিকে পাত্তাই নেই। সে নিজের মতো হেসে চলেছে। শুধু সে না, প্রায় অনেকেই হাসছে। ছেলেটা এবার আরো একটু এগিয়ে এসে নিভ্রর হাত ধরতেই ঠাটিয়ে একটা চড় বসিয়ে দিল। নিভ্র তার চড়ের ধ্বনি সারা বাড়ি কাঁপিয়ে দিল। সাথে সবার হাসাও বন্ধ। সাফা একটু ভয় পেয়ে গেছে, তাই মুখে আঙ্গুল দিয়ে চুপ করে হাসি থামাতে চাচ্ছে। ছেলেটা একটু ন্যাকা ন্যাকা করে গালে হাত দিয়ে বলে ওঠে, খুব পচা ছেলে তো তুমি, এভাবে কেউ মারে? ইস, আমার কত কিউট নরম গাল তুমি লাল করে দিলে। ব্যাড বয়। এবার একটু হাত বুলিয়ে আদর করে দিবে? না থাক, কিভাবে তাকাচ্ছ, আমার তো লজ্জা করছে। হ্যাঁ, নিভ্র চরম রেগে চেঁচিয়ে বলে ওঠে। আর একটা খেতে না চাইলে সামনে থেকে সর। আর নিশান কই? সাথে সাথে নিশান উপস্থিত হয়ে বলে ওঠে, সরি রে, ও একটু এমনই। চল, তুই রাগ করিস না, মামা তো ভাই আমার। সাফার মনে হচ্ছে সব মামাতেই গাফলা। মায়ের সাথে এই ছেলেটার বিয়ে হলে ভালো হবে। সাফা মুখ চেপে হাসে। নিভ্র প্রচন্ড রাগ নিয়ে উপরে চলে গেল। তার সাথে তার সকল বন্ধুরাও গেছে। আরিফ নিভ্রর ব্যাগ নিয়ে উপরে উঠছে। সাফাকে বসে বসে হাসতে দেখে সেও হেসে দেয়। নিভ্র রাগী চোখে তাকায় দুজনের দিকে। দুজনেই চুপ হয়ে যায়। সাফা উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে সে নিজের রুমের দিকে যায়। হাসিতে তার পেট ফেটে যাচ্ছে। নিশান, তুই আমাকে আগে কেন বলিস নি? তোর বিয়েতে গিয়ে আছে? বোনের বিয়ে আমার, সার্কাস না। জাস্ট ডিসকাস্টিং। কথাটা শুনে আকাশ হাত পা ছড়িয়ে বসা হাসা শুরু করে। আকাশ, নিশান, নিভ্র, রোহিত, নীলা, রোজা এরা সবাই ভালো বন্ধু। ছোটবেলায় একই স্কুল কলেজে পড়েছে। প্রিয় বন্ধু সবাই। ভার্সিটিতে আলাদা হয়ে যায় অনেকে, তবুও যোগাযোগ থাকে। এদের মাঝে নিভ্রই একটু গম্ভীর, আর সবাই মোটামুটি ঠিক আছে। আকাশের হাসি দেখে নিভ্র বিরক্ত নিয়ে তাকালো। তার এখন এক খুশিতে দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। আকাশ হাসতে হাসতে বলে ওঠে, ভাই, আজ আমি যা হেসেছি জীবনেও এত হাসিনি। জাস্ট মাইন্ড ব্লোয়িং। শালা ওই হিরোইন কিভাবে হাত দিয়ে বলেছে, ওয়াও তুমি কি সুন্দর। আর কোমরে হাত দিতে গিয়ে আল্লাহ, হাসিতে আমার পেট ফেটে যাচ্ছে। নীলা এবার একটু নড়ে বলে ওঠে, নিভ্র, তুই সব বাদ দে, আমার সাথে কিছু ছবি তুল। অনেকগুলো সেলফি তুলে নিব, ইনস্টাতে আপ দিব। আমার কাজিনরা তো এমনিতেই মরে যায় এটা ভেবে তুই আমার ফ্রেন্ড। এবার ছবি দেখলেই সে জ্বলা জ্বলবে। রোহিত বলে ওঠে, তোদের আর কোনো কাজ নেই না? দেখ ভাই এবং বোনেরা, এখানে আসার মূল কারণ কি তোরা ভুলে গেলি? সবাই আগ্রহের সাথে তাকায় রোহিতের দিকে। রোহিত বলে, আরে নিবনীলের প্রেম কাহিনীটা শোনা লাগবে না? সবাই চেঁচিয়ে ওঠে। নিভ্রর মাথা আগেই গরম ছিল, এগুলো শুনে আরো হয়ে যায়। তাই সে ধমকের সাথে বলে, এই, একদম শুরু করবি না, ফালতু কথার মুড নেই এখন। কথাটা বলেই নিভ্র হনহনিয়ে হেঁটে রুম থেকে বেরিয়ে আসে। সাফার প্রতি তার রাগ হচ্ছে। মেয়েটা ভাবে হাসলো কেন? সাফার হিসাব পরে নিবে। সাফার রাফাকে সব বলছে আর হাসতে হাসতে এদিকে এগিয়ে আসে। নিভ্র রাগী চোখে শার্টের হাতা ভাঁজ করছে। রাফা পাশ কাটিয়ে কেটে পড়ে। সাফা ঢোক গিলে, তবুও হেসে পড়ে। আপনার না আমাদেরকে ঘুরতে নেওয়ার কথা ছিল, নিলেন না কেন? নিভ্র থামে। রাগ কমে আসে তার। হাত একটু এদিক ওদিক দোলায়। তারপর বলে, নিয়ে যাবো কাল, আজ এটা কাজ ছিল। সাফা পাশ ফিরে চলে যেতে চায়। নিভ্র হাত ধরে বসে। ভয়ে সাফার হাত কাঁপছে। হাসির জন্য না জানি কি শাস্তি দেয়। সাফা নিভ্রর দিকে তাকায়, কিছু বলতে যাবে,
তার আগেই হিরণ এসে হাসির সাফার হাত ধরতে দেখে হিরণ বলে, তুমি ওর হাত কেন ধরেছ? নিভ্র হিরণকে দেখে রেগে যায়। সাফার হাত ছেড়ে হিরণের কলার ধরে তাকে টেনে রেলিংয়ের অপর প্রান্তে ঝুলিয়ে দেয়। হিরণ চেঁচিয়ে ওঠে। সাফাও ভয় পায় খুব। নিভ্র রাগী গলায় চাচালো ভাবে বলে, আর একবার নাকামি করবি তো নিচে ফেলে দেব, আর আমার কাছ থেকে দূরে থাকবি। বল, থাকবি তো? হিরণ ভয়ের চোটে চেঁচিয়ে বলে, থাকবো থাকবো, এবারের মতো মাফ করো কিউট বয়। আবার? সরি, আর বলবো না, নামাও প্লিজ। নিভ্র হিরণকে তুলে নেয়। হিরণ বুকে হাত দিয়ে দৌড়ে পালায়। সাফা ভয়ের শেষ। এই ছেলেকে এইভাবে ঝুলিয়েছে, তাকেও যদি ঝুলায় তখন কি হবে? সাফা পালানোর রাস্তা খোঁজে। নিভ্র পকেটে হাত গুজে সাফার দিকে তাকায়। এই হিরণের জন্য সাফাকে এখন বিপদে পড়তে হচ্ছে। কি দরকার ছিল হাসার? নিভ্র এখনো তাকিয়ে আছে।